ক্লাস 11 তোমরা সায়েন্সের বিষয়ের জন্য বেশ সময় কম পেয়েছো। তার মধ্যেই তোমাদের ফার্স্ট সেমের পরীক্ষা। এই এমসিকিউ প্যাটার্ন পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো অতীব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমাদের জন্য একজন বিশিষ্ট স্কুল শিক্ষক তিনি তোমাদের জন্য পরপর বলবেন। পরীক্ষার আগের রাত্রে এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো এবং স্যারের প্রাসঙ্গিক আলোচনা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শোনো। এই ভিডিওটা তৈরি করে দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই দেবাংশু স্যারকে। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার হয়ে আছো তাই না? আর তার থেকেও আজকে মিঠুন স্যারের চ্যানেলে, ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে আমাদের দুজনকে দেখে তোমরা হয়তো অনেকেই অবাক হয়েছো। তো একটু বলে রাখি, আজকে ফ্রেন্ডলি লার্নিং চ্যানেল এবং বায়ো উইজার্ড, আমার বায়ো উইজার্ড দেবাংশু স্যার চ্যানেলের উদ্যোগে তোমাদের জন্য ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের জন্য কেমিস্ট্রিতে যাতে তোমরা ভয় না পাও তার জন্য আমাদের সাথে আজকে আছেন হুগলির শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার শেখ জাহির আব্বাস স্যার। স্যার আপনাকে আমাদের দুই চ্যানেলের তরফ থেকেই আপনাকে স্যার স্বাগত জানাচ্ছি। আমিও ধন্যবাদ এই দুই চ্যানেলকে, বায়ো উইজার্ড, ফ্রেন্ডলি লার্নিংকে। থ্যাংক ইউ স্যার। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ওরা স্যার কোন কোন টপিকগুলো কেমিস্ট্রিতে নিয়ে একটা অনেকেই একটু ভয় বা ভীতি কাজ করছে, তো কোন জায়গাগুলো ওরা ভালো করে দেখে যাবে, যেগুলো যদিও স্যার স্কুলে প্রশ্ন তবুও যাতে ওরা ম্যাক্সিমামটা কমন পেতে পারে? আচ্ছা দেখো, কেমিস্ট্রি তোমাদের জানো 7টা চ্যাপ্টার আছে, যে বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্ন আছে। আমি তোমাদের মোটামুটি বলে যাচ্ছি। প্রথম যেটা দেখো, বেসিক কনসেপ্ট। এই বেসিক কনসেপ্ট থেকে দেখো তোমরা যেটা বেশি জোর দেবে সেটা হচ্ছে দেখবে তোমাদের মোল সংখ্যা, অর্থাৎ মোল দিয়ে যে আর অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে যে বিভিন্ন ক্যালকুলেশন গুলো থাকে, এগুলো একটা দিয়ে দিল। ধরো তোমাকে দিয়ে দিল যে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কতগুলো কার্বন ডাইঅক্সাইড অণু আছে বা কতগুলো অক্সিজেন পরমাণু আছে ইত্যাদি ইত্যাদি। কোনোর ক্ষেত্রে দিতে পারে কতগুলো ইলেকট্রন আছে। তাহলে এইগুলোর ক্ষেত্রে তোমরা কি করবে, যে কোনো ক্ষেত্রে সে ভর দিক, ভলম দিক, যাই দিক, ভর দিলে তাকে মোলার ভর দিয়ে ভাগ করে তোমায় মোলে নিয়ে চলে যাবে। ভলম দিলে তাকে তোমার কি হবে, অবশ্যই এসটিপিতে ভলম দিলে কি হবে 22.4 লিটার দিয়ে ভাগ করে মোলে নিয়ে যাবে। এবার মোল থেকে যে কোনো অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দিয়ে, ঠিক আছে। এবার যেখানে যেটা যা আছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডে তোমার কি ছিল, 2টো করে অক্সিজেন পরমাণু আছে, 2 দিয়ে গুণ করে, ঠিক আছে, সহজেই তোমার কার্বন ডাইঅক্সাইড অণু বা অক্সিজেন পরমাণু ইত্যাদি যাবে। অর্থাৎ সোজা কথায় মোল জায়গাটা ভালো করে করবে। আরেকটা হচ্ছে তোমার কি হচ্ছে স্থূল সংকেত আর আণবিক সংকেত, ঠিক আছে। এই দুটো জায়গাকে মোটামুটি বেশি করে দেখে যাবে, ঠিক আছে। এরপরে দেখো আছে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার থেকে অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে। বোর মডেল আছে, তোমার রাদারফোর্ড মডেল আছে। তো এক্ষেত্রে দেখো আমি বলে যাচ্ছি অ্যাটমিক স্ট্রাকচারের বোর মডেলটা একটু দেখলে, বোর মডেল থেকে যে কোয়ান্টাম সংখ্যা আছে, এই কোয়ান্টাম সংখ্যাগুলো খুব ভালো করে দেখবে। এখান থেকে একটা বা দুটো কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। আরেকটা হচ্ছে যে তোমার যে ব্যাসার্ধের যে তুলনা বা শক্তির যে তুলনা, ঠিক আছে। যেমন ধরো তোমাদের যে ব্যাসার্ধের যে ইকুয়েশন গুলো আছে, অনেক বড় বড় ইকুয়েশন আছে। তোমাদের সহজে কি করবে, এনতম ব্যাসার্ধ কি হয়, A0 অর্থাৎ হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ ইন্টু n²/z, এটাকে মনে রাখবে। ঠিক একইভাবে শক্তির ক্ষেত্রে তোমার কি হবে, nতম কক্ষের শক্তি কি হবে, দ্যাট ইজ EH অর্থাৎ হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ ইন্টু তোমার কি হচ্ছে Z²/n²। এই দুটো সূত্রকে মনে রাখলেই সেখান থেকে তোমরা কি হবে, তুলনা করে যে কোনো তোমার কি হবে, তুলনামূলক যে ব্যাসার্ধ বা শক্তি গণনা সেটা সহজেই করে দিতে পারবে, ঠিক আছে। তাহলে কি কি দেখলে তোমরা, তোমরা দেখছো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা আর এই ব্যাসার্ধ বা শক্তির তুলনা। আচ্ছা, এরপরে দেখো আরেকটা যেটা দেখবে সেটা হচ্ছে ডি ব্রগলি আর হাইসেনবার্গ তার দেখবে সমীকরণটাকে ভালো করে করবে, এবং সমীকরণের যে ভিন্ন ভিন্ন রূপগুলো আছে, যে 3টে রূপ আছে সেই রূপগুলোকে দেখবে, কারণ ওটা এমসিকিউ এ দিয়ে দেবে যে কোনটা হাইসেনবার্গের তোমার সমীকরণের সঠিক রূপ, কোনটা সঠিক রূপ নয়। আর তোমার কি হচ্ছিল, ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রন বিন্যাস যে কোনো ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস তোমার যে কোনো পরমাণুর দিতে পারে, তবে সব থেকে যেটা দেখবে সেটা হচ্ছে তোমার হচ্ছে কপার আর ক্রোমিয়াম, কারণ এই দুটোর ক্ষেত্রে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখা যায়। অরবিটালের স্ট্রাকচারটা একবার দেখবে, এস অরবিটাল তোমার গোলক আকৃতি, পি অরবিটাল তোমার কি হচ্ছিল, তোমার ডাম্বেল শেপ। আর হচ্ছে খেয়াল করবে নোড। নোড তোমাদের দু রকমের থাকে অরবিটালে, একটা হচ্ছে তোমার কি ছিল অ্যাঙ্গুলার নোড আর রেডিয়াল নোড। অ্যাঙ্গুলার নোড কি হয়, অ্যাঙ্গুলার নোডের সংখ্যা কত আসে, অ্যাঙ্গুলার নোড সমান L, আর রেডিয়াল নোডের সংখ্যা কত হয়, N-L-1। এই দুটো দিয়ে তুমি যে কোনো ক্ষেত্রে নোডের সংখ্যা বের করে দিতে পারবে।
আচ্ছা, অ্যাটমিক স্ট্রাকচার থেকে আর সেরকম কিছু না। এরপরে দেখো তোমাদের আছে হচ্ছে পিরিয়ডিক টেবিল, যেখানে তোমাদের 4টে এমসিকিউ আসবে পিরিয়ডিক টেবিল থেকে। তাহলে পিরিয়ডিক টেবিল থেকে 4টে এমসিকিউ এর জন্য কোন কোন জায়গাটা ভালো করে করবে? প্রথম হচ্ছে দেখো নর্মাল যে জায়গাগুলো আছে প্রথম দিকে সেখান থেকে খুব কম আসে, লং পিরিয়ডিক টেবিলেরটাকে একবার দেখবে। এবং এখানে যেটা হচ্ছে দেওয়ার সম্ভাবনা যেটা সব থেকে বেশি, সেটা কোনটা? সেটা হচ্ছে কোনো মৌলের একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে সেখান থেকে তার পিরিয়ডে অবস্থান নির্ণয় করতে হয়। এর জন্য দেখো তোমরা দুটো জিনিসকে খেয়াল রাখতে পারবে। তোমরা এর ক্ষেত্রে কি হবে, যে কোনো ইলেকট্রন বিন্যাস দিক না কেন, তোমরা কি জানো, মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেটা হয় সেটা হচ্ছে তোমার কি হয়, পিরিয়ড সংখ্যা। আর গ্রুপ সংখ্যা কি করে খেয়াল করতে হবে, এস ব্লক কিনা। এস ব্লকের হলে এস এ যটা ইলেকট্রন আছে সেই গ্রুপে একটা থাকলে গ্রুপ 1, দুটো থাকলে গ্রুপ 2। যদি ডি ব্লক হয় তাহলে এস এর সঙ্গে ডি যোগ করে যা আসবে সেটা গ্রুপ। আর যদি পি ব্লক হয় তাহলে কি হবে, এস প্লাস 10 অর্থাৎ এস এর ইলেকট্রন প্লাস 10 প্লাস পি এর ইলেকট্রন, যে সংখ্যা আসবে সেটা হচ্ছে গ্রুপ। আর কোনো কিছু ভাবার দরকার নেই। আর পিরিয়ডিক টেবিলের সব থেকে যেটা গুরুত্ব দেবে সেটা হচ্ছে 4টে টপিকসের উপরে মেনলি জোর দেবে। একটা হচ্ছে তোমার রেডিয়াস, আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, রেডিয়াসের মধ্যে দেখো ভ্যান ডার ওয়াল রেডি কি, কোভ্যালেন্ট রেডি কি, ঠিক আছে, এবং এদের মধ্যে কোনটা বেশি কোনটা কম। আয়নাইজেশন এনথালপির ক্ষেত্রে যেটা প্রথম পিরিয়ডের ক্ষেত্রে যে ব্যতিক্রমটা দেখা যায়, কার কার ক্ষেত্রে ব্যতিক্রম তোমরা জানো, পিরিয়ডের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন এনথালপি তোমার কি হয়ে যায়, বাড়ে। কিন্তু ব্যতিক্রম তোমরা দু জায়গাতে পাও, কি হচ্ছে, কোন কোন ক্ষেত্রে? যেমন ধরো তোমার কি ছিল, বেরিলিয়াম, বোরন, এটা বেশি হয়। এর আরেকটা আছে নাইট্রোজেন, অক্সিজেন, এটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের কারণে। ইলেকট্রন গ্রহণ এনথালপির ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন গ্রহণ এনথালপির ক্ষেত্রে তোমরা যেটা দেখবে সাধারণত দিতে পারে তোমাদের শ্রেণী বরাবর, জানো উপর থেকে নিচে নামে যত তত ইলেকট্রন গ্রহণ এনথালপি কমতে পারে। কিন্তু ব্যতিক্রম দেখা যায় কোথায়, 3টে গ্রুপে। কোন কোন গ্রুপে? 17, 16 আর 15। 17-র ক্ষেত্রে তোমরা কি ব্যতিক্রম দেখেছো, 17-র ক্ষেত্রে তোমার কি হয়ে যায়, ফ্লোরিন কমে যায় ক্লোরিনের থেকে। একইভাবে 16-র ক্ষেত্রে তোমরা কি দেখেছো, অক্সিজেন কমে যায় সালফারের থেকে। 15-এর ক্ষেত্রে কি দেখেছো, নাইট্রোজেন কমে যায় ফসফরাসের ক্ষেত্রে। তার মধ্যে এইটা দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি কি হচ্ছে, বাম দিক থেকে ডান দিকে বাড়ে, উপর থেকে নিচে কমে, ব্যতিক্রম সেরকম ভাবে নাই। আর একটা দেখবে কর্ণ সম্পর্ক। এরপরে আছে দেখো তোমাদের কেমিক্যাল বন্ডিং, খুব ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে তোমাদের 6টা এমসিকিউ আসবে। 6টা এমসিকিউ এর জন্য দেখো কোন কোন জায়গাটা বেশি করে দেখে যাবে। মূলত দেখো তোমার আয়নিক বন্ধনের ল্যাটিস শক্তি এবং হাইড্রেশন এনথালপি। আচ্ছা, এরপরে দেখো কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কতগুলো লুইস স্ট্রাকচারকে দেখতে পারো, সেরকম লুইস স্ট্রাকচার দেওয়ার সম্ভাবনা তোমাদের কম। তো এরপরে তোমরা যেটা বেশি গুরুত্ব দেবে সেটা হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন, এবং হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য এবং বন্ধন কোণ, যেটা তোমরা সব থেকে ভালো করতে পারবে ভেসপার থিওরি থেকে। ঠিক আছে, ভেসপার থিওরি থেকে স্টেরিক নাম্বার বের করো, তাহলে স্ট্রাকচার কি এসে যাবে, সেখান থেকে তোমরা কি হচ্ছে বন্ধন কোণ, বন্ধন অ্যাঙ্গেল এবং স্ট্রাকচারটা কি হবে সহজেই বলে দিতে পারবে। আর রইল তোমাদের ক্ষেত্রে কি হচ্ছে, ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে দেখো, ডাইপোল মোমেন্ট জায়গাটাকে একটু বেশ ভালো করে করবে। তার মধ্যে দেখো এই যে এদের মধ্যে ডাইপোল মোমেন্টের তুলনাটা দেখে যাবে। একটা হচ্ছে তোমার কি দেখো, CH3Cl, CH2Cl2, যত মনে রাখবে যত ক্লোরিন বাড়বে ডাইপোল মোমেন্ট তোমার কি হবে, কমবে। CHCl3, আর তোমার কি হলো, CCl4। অন্য কিছু না ভেবে এইটা, এই এদের তুলনাটা খুব সহজেই দেয়। তোমার কি হচ্ছিল, যত ক্লোরিন বাড়বে তত তোমার কি হবে, ডাইপোল মোমেন্ট হ্রাস পাবে। ঠিক একইভাবে যে বেনজিনের ক্ষেত্রে তোমার ডাইক্লোরোবেনজিন ইত্যাদির যে ডাইপোল মোমেন্ট গুলো দেয় সেইগুলোকে একটু খেয়াল রাখবে। তাহলে ডাইপোল মোমেন্ট দেখো, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে কি হবে, হাইড্রোজেন বন্ধনের যেখানে দুটো জিনিস, কোনটা ইন্ট্রামলিকুলার করে আর কোনটা ইন্টারমলিকুলার করে, অর্থাৎ আন্তঃআণবিক আর অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কারা করে। তার মধ্যে একটা উদাহরণকে সব থেকে বেশি করে করবে, একটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল। ঠিক আছে,
অন্তঃআণবিক হলে কি হয়? অন্তঃআণবিক হলে অণুগুলো একক হিসাবে থাকে, আন্তঃআণবিক আকর্ষণ বল কম হয়, উদ্বায়ী হয়, স্ফুটনাঙ্ক তোমার কি হবে? কম হবে। আন্তঃআণবিক হলে তোমার কি হবে? তোমরা জানো হাইড্রোজেন বন্ধন হলেই আন্তঃআণবিক আকর্ষণ বল বাড়ে, আকর্ষণ বল বাড়লেই তোমার কি হয়ে যায়? স্ফুটনাঙ্ক তোমার কি হয়ে যায়? বেড়ে যাবে। আর মলিকুলার অরবিটাল থিওরি থেকে তোমরা যেটা করবে সেটা জোর দেবে, সেটা হচ্ছে তোমার কি হচ্ছে? বন্ড অর্ডার। বন্ড অর্ডারের যেমন কতগুলো নিয়ম আছে দেখবে, মোট ইলেকট্রন দিয়ে করাটা সব থেকে সোজা। যদি ক্যালকুলেশন করবে অণুতে যদি মোট ইলেকট্রন থাকে 14টা, তাহলে তোমার বন্ড অর্ডার আসবে 3। তারপরে এক করে কমলে, একটা করে ইলেকট্রন কমলে বা এক করে ইলেকট্রন বাড়লে 0.5 করে বন্ড অর্ডার কমবে। ঠিক আছে, যেমন দেখো একটা উদাহরণ দিচ্ছি, তোমার নাইট্রোজেন N2, এর ক্ষেত্রে তোমার মোট ইলেকট্রন হচ্ছে দেখো 14টা। কি করে পাবে? এর পারমাণবিক ক্রমাঙ্ক 7 + 7 14, তাহলে এর বন্ড অর্ডার কত হবে? বন্ড অর্ডার হবে 3। তোমাকে যদি দিয়ে দেয় N2+, কোনো কিছু দরকার নেই, একটা ইলেকট্রন কমেছে, তাহলে একটা ইলেকট্রন কমলে মানে 0.5 কমবে, তাহলে কত হবে? 2.5। ঠিক একইভাবে একটা ইলেকট্রন বাড়লেও এর ক্ষেত্রে সেটা শুধু N2 কেন, যাই দিক, O2 দিক, যেমন তোমাকে বৃত্তি বলে O2 কটা ইলেকট্রন, এর ক্ষেত্রে কটা মোট ইলেকট্রন দেখো, O2 ক্ষেত্রে 16টা, তাহলে 14 থেকে কত বেড়েছে? 2, দুটোর জন্য 0.5 করে কমে 1 কমে, এর ক্ষেত্রে বন্ড অর্ডার কত হবে? 2। এই বন্ড অর্ডার দেখবে, বন্ড অর্ডারের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, বন্ড অর্ডারের সঙ্গে বন্ধন শক্তি সমানুপাতিক, অর্থাৎ বন্ড অর্ডার বাড়লে বন্ধন শক্তি বাড়বে। আর বন্ড অর্ডারের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য কি হচ্ছে? ব্যস্তানুপাতিক, বন্ড অর্ডার বাড়লে বন্ধন দৈর্ঘ্য কমবে। কেমিক্যাল বন্ডিং এর পরে তোমরা দেখো স্টেট অফ ম্যাটার। স্টেট অফ ম্যাটারের ক্ষেত্রে তোমরা সলিড এবং গ্যাস এই দুটোকে দেখতে হবে। সলিডের মধ্যে দেখো, সলিডের মধ্যে কি দেখবে? প্রথম কথা, তোমার যে বিভিন্ন রকম সরল অর্থাৎ সিম্পল একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, দেহকেন্দ্রিক একক কোষ, ঠিক আছে? এই যে একক কোষ আছে, একক কোষে অণুর সংখ্যা কতগুলো, অর্থাৎ অণুর সংখ্যা না বলে তোমাদের ভালো, একক কোষে দেবে হচ্ছে কণা সংখ্যা, কতগুলো করে কণা সংখ্যা আছে এটা। আর প্রতিটা একক কোষের ক্ষেত্রে কণার ব্যাসার্ধের সঙ্গে তোমার কি হচ্ছিল? তোমার ওর কিনারার যে সম্পর্ক, যেমন ধরো সোজা সরল একক কোষের ক্ষেত্রে কি হয়? 2r = a। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কি হয়? 4r = √2a। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কি হচ্ছে? তোমার 4r = √3a। এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলোকে খুব ভালো করে মনে রাখবে, কারণ এই সম্পর্কের উপর ভিত্তি করেই যে কোনো এমসিকিউ দিতে পারে। ঠিক আছে, তাহলে সেটা তোমাদের করে দেওয়া সোজা হবে। আচ্ছা, এর ক্ষেত্রে আরেকটা জায়গাতে খেয়াল করবে, এর ক্ষেত্রে হচ্ছে ত্রুটিগুলো। কোনটা? ইলেকট্রন, তোমার কণার ঘাটতিজনিত ত্রুটি, অন্তঃস্থানিক ত্রুটি, স্কটকি ত্রুটি, ফ্রেনকেল ত্রুটি, এই ত্রুটির জায়গাটাকে একটু দেখে রাখবে। এই গেল তোমার সলিড স্টেটে। গ্যাসিয়াস স্টেটের মধ্যে কি কি করবে? গ্যাসিয়াস স্টেটের মধ্যে প্রথমেই তোমাদের দেখবে যেটা আছে সেটা হচ্ছে পার্সিয়াল প্রেসার, অংশচাপ। অংশচাপের মধ্যে তোমার কি হবে? অংশচাপের যে সমীকরণটা আছে, অংশচাপ সমান কি হচ্ছিল? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, এই সমীকরণটাকে দেখে যাবে। এছাড়া এখান থেকে খুব বেশি কোশ্চেন আসার সম্ভাবনা নাই। আচ্ছা, তারপরে দেখো তোমাদের আছে হচ্ছে ব্যাপন। ব্যাপনের ক্ষেত্রে যে গ্রাহামের সূত্রটা আছে, অর্থাৎ R1/R2 √ M2/M1, এখান থেকে কোনো ক্ষেত্রে ব্যাপনের হার দিয়ে আণবিক ভর নির্ণয় করতে দেয়। স্যারকে 1 মিনিট থামাচ্ছি। ব্যাপন শুনতে গিয়ে আমার মনে পড়লো যে এইরকম কিছু কিছু মানে এটা যেহেতু বায়োলজিতেও আছে, তো তোমাদেরকে প্রথমে বলা হয়নি, সেটা হচ্ছে যে বায়োলজি রিলেটেড তোমরা যারা, এরপরই তো তোমাদের বায়োলজি এক্সাম আছে স্কুলেও, তো বায়োলজি বিভিন্ন টপিকের জন্য এই তোমরা টপিক ওয়াইজ বিভিন্ন ভিডিও এবং অবশ্যই সাজেশন ভিডিওর জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে থাকা বায়ো উইজার্ড দেবাংশু স্যার চ্যানেলটাকে ভিজিট করতে পারো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশনেই পাবে। স্যার বাকিটা এরপরে দেখো বেশ ইম্পর্টেন্ট জায়গায় এবং ভালো মার্কস আসে দুটো জায়গা থেকে। একটা হচ্ছে এস ব্লক থেকে তোমাদের 5টা এমসিকিউ আসবে, আর হচ্ছে পি ব্লক থেকে তোমার আসবে কটা? 7টা এমসিকিউ। তো এখানে দেখো এস ব্লকের মধ্যে কোনটা দেবে? প্রথমেই দেখো এস ব্লকের হাইড্রোজেনের মধ্যে পড়বে কে হচ্ছে হাইড্রাইড, জোর দেবে হাইড্রাইড গুলো, যে আয়নীয় হাইড্রাইড, সমযোজী হাইড্রাইড আর ইন্ডাস্ট্রিয়াল হাইড্রাইড গুলোর ক্ষেত্রে। আর হচ্ছে এস ব্লকের মধ্যে তোমরা দেখো যদি আমরা গ্রুপ 1-এ যাই,
গ্রুপ 1 এর মধ্যে দেখো ফিজিক্যাল প্রপার্টির মধ্যে সেরকম খুব বেশি কোশ্চেন দেয় না। সেখান থেকে যেটা দেবে তোমার কি হচ্ছিল, এদের মধ্যে দেখবে কার্বনেট গুলো তাপ স্থায়িত্ব দেখে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে যে তুলনামূলক যে সম্পর্কগুলো আছে, অর্থাৎ তোমার কি হচ্ছিল গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে তোমার কি ছিল, কার প্রথম আয়নেশন এনথালপি বেশি, কার দ্বিতীয় আয়নেশন এনথালপি বেশি, ঠিক আছে। একইভাবে তোমার কি বললাম, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ক্ষেত্রে তোমরা কি হবে, কার্বনেটের তাপ স্থায়িত্ব এবং এদের হ্যালাইড গুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এই দুটো জায়গাকে একটু ভালো করে দেখবে। পি ব্লকটা তুলনামূলকভাবে তোমাদের অনেক বেশি কোশ্চেন আসবে, অর্থাৎ 7টা এমসিকিউ এখান থেকে তোমরা কোশ্চেন পাবে। পি ব্লকের ক্ষেত্রে দেখো তোমাদের দুটো গ্রুপ পড়তে হবে, একটা হচ্ছে গ্রুপ 13 অর্থাৎ বোরন সিলিকন, এটাই ব্যতিক্রমে ভরা। এদের ক্ষেত্রে ব্যাসার্ধটা একটু খেয়াল করবে, ব্যাসার্ধ এবং আয়নাইজেশন এনথালপি। ব্যাসার্ধ সাধারণত তোমার কি হয়, একটা জিনিস তোমাদের একটু বলে দিই, দেখ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এখান থেকে দেখো উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ বাড়ার কথা, এটা ব্যাসার্ধ বাড়ার কথা, কিন্তু এখান থেকে দেখো প্রথম শুরু হচ্ছে 3D, ফলে এটা ব্যাসার্ধ কি হয়ে যাবে, কমে যাবে, ঠিক আছে। ঠিক একইভাবে এখান থেকে পরপর ব্যাসার্ধ বাড়ে। যদি আমি দেখো আইইটা বলতে থাকি, আইই উপর থেকে নিচে কমার কথা, কিন্তু এর ক্ষেত্রে যেহেতু ডি শুরু হচ্ছে, আকর্ষণ বল বাড়ছে, তাহলে এর ক্ষেত্রে তোমার ক্ষেত্রে আইই অ্যালুমিনিয়ামের থেকে গ্যালিয়ামের তোমার কি হবে, বেশি হবে। ঠিক একইভাবে এখান থেকে দেখো এর ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এফ শুরু হচ্ছে, 4F, ফলে এর ক্ষেত্রেও তোমার কি হবে, এর ক্ষেত্রে তোমার থ্যালিয়ামের ক্ষেত্রে আয়নাইজেশন এনথালপি বেশি হবে। আর যেটা এদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট দেখো, যোজ্যতার ক্ষেত্রে এরা যেহেতু গ্রুপ 13 আর সেই আগের মেন্ডেলিফের 3, তাহলে এদের গ্রুপ ভ্যালেন্সি কত, 3 হয়। গ্রুপ ভ্যালেন্সি কত হয়, 3 হয়। আর ইনার্ট পেয়ার এফেক্টের জন্য কত হয়, 1 হয়। গ্রুপ ভ্যালেন্সি বা অক্সিডেশন স্টেট, এটা মনে রাখবে। এই 3-এর স্টেবিলিটি উপর থেকে নিচে কি হয়ে যায়, হ্রাস পায়। এর স্টেবিলিটি উপর থেকে নিচে কি হয়, ইনার্ট পেয়ার এফেক্টের জন্য বৃদ্ধি পায়, ঠিক আছে। এইটা গেল তোমাদের এর ফিজিক্যাল প্রপার্টির ক্ষেত্রে। এবার এর যৌগগুলোর ধর্মের ক্ষেত্রে প্রথমেই দেখবে এদের যে হ্যালাইড গুলো আছে, এদের হ্যালাইড গুলোর ক্ষেত্রে আম্লিক ধর্ম দেখবে। কারণ এরা অম্ল কেন, ভালো করে শোনো, এরা অম্ল কেন, এদের বোরনের, যদি আমি কোনো একটা হ্যালাইডকে বলি বোরন টাইফ্লোরাইড, এর কটা ইলেকট্রন আছে, বোরনের বাইরের কক্ষে 3টে, ফ্লোরিন থেকে পেয়েছে 3টে, 6টা, অষ্টক পূর্তি হয়নি, তাহলে লোন পেয়ার নিতে পারবে। এ হচ্ছে তোমার কি, লোন পেয়ার নিতে পারলে তাহলে তোমার কি হয়, যে লোন পেয়ার দেয় সে যেন বেশ, আর যে লোন পেয়ার গ্রহণ করে সে হচ্ছে অ্যাসিড, তাহলে এরা অ্যাসিড। কিন্তু এদের ক্ষেত্রে দেখবে এই ফ্লোরিন লোন পেয়ারকে ডোনেট করে একটা তোমার পিপাই ব্যাক বন্ডিং করে ইলেকট্রন বা লোন পেয়ার গ্রহণের টেন্ডেন্সিটা কমিয়ে দেয়, ফলে এদের ক্ষেত্রে আম্লিক ধর্ম হ্রাস পায়। যত ফ্লোরিন থেকে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের দিকে যাব, আকার যত বড় হবে তাদের ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি বা পিপাই বন্ডের স্ট্রেংথ কি হয়ে যায়, কমে যায়। কমে যাওয়ার জন্য ক্ষেত্রে এদের ক্ষেত্রে তোমার কি হবে, লোন পেয়ার নেওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়। অর্থাৎ সোজা কথায় এদের ক্ষেত্রে হ্যালাইডগুলোর আম্লিক ধর্ম আর আদ্য বিশ্লেষণ, ঠিক আছে, এই জায়গাগুলো দেখবে। ঠিক একইভাবে এর পরে তোমার কি ছিল, এখান থেকে আরেকটা জিনিস খুব ভালো করে দেখবে, একটা হচ্ছে ডাইবোরেন। ডাইবোরেনের যে স্ট্রাকচারটা হয়, সেই যে ব্যানানা স্ট্রাকচার, এর মধ্যে তোমার 2 রকমের বন্ধন থাকে। একটা হচ্ছে 4টে থাকে তোমার কি হচ্ছিল 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, আর দুটো থাকে হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। এরপরে তোমরা যদি গ্রুপ 14 অর্থাৎ কার্বনের ক্ষেত্রে আছি, দেখো কার্বনের ক্ষেত্রে তোমার কি হচ্ছিল, যে এদের ভ্যালেন্সি অর্থাৎ যোজ্যতা বা জারণ অবস্থাগুলো যেটা থাকে, যেহেতু গ্রুপ 14, তাহলে নর্মাল ভাবে জারণ অবস্থা কত, 4 বা +4 বা যোজ্যতা হচ্ছে 4। কিন্তু ইনার্ট পেয়ার এফেক্টের জন্য উপর থেকে যত নিচে যাব, 4 বা +3 জারণ অবস্থার স্টেবিলিটি কমতে থাকে। অপরদিকে +2 বা যোজ্যতা 2 এর স্টেবিলিটি আস্তে আস্তে বাড়তে থাকে। এদের হ্যালাইডগুলোর আদ্য বিশ্লেষণগুলো একবার দেখে যাবে, যেমন কার্বন টেট্রাক্লোরাইড আদ্য বিশ্লেষণ হয় না, কিন্তু তোমার কি হয়েছিল, কার্বনের পরে কি আছে, সিলিকন টেট্রাক্লোরাইড আদ্য বিশ্লেষণ হয়, ডি অরবিটাল আছে বলে, ঠিক আছে।
আচ্ছা, এর ক্ষেত্রে দেখো যৌগগুলোর মধ্যে কার্বনের সেরকম নয়, কিন্তু সিলিকনের এই যে সিলিকেট এবং বিভিন্ন রকম সিলিকেটের যে স্ট্রাকচার গুলো আছে, সেই স্ট্রাকচার গুলোকে একবার একটু দেখে নেবে। যে স্ট্রাকচার গুলো সোজা কথা এদের গঠনগত ইউনিট কি থাকে, বা পলিসিলিকেটের ক্ষেত্রে দুটো জিনিসকে মনে রাখবে, এদের গঠনগত ইউনিট কি থাকে। গঠনগত ইউনিট হলো SiO4 4-। এরা যখন পলিমার করে শুধু একটা করে অক্সিজেন কমে যাবে, অর্থাৎ SiO3 3- ঠিক আছে। আচ্ছা, আর একটা দুটো জায়গায় খেয়াল রাখবে, একটা হচ্ছে অজৈব বেঞ্জিন কাকে বলে আর অজৈব গ্রাফাইট কাকে বলে। তোমরা জানো অজৈব গ্রাফাইট হচ্ছে বোরন নাইট্রাইট, আর অজৈব বেঞ্জিনের সংকেত কি B3N3H6। ব্যাস, এই টপিকগুলো দেখে যাবে, তোমরা দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকেই আসছে। থ্যাংক ইউ স্যার।